একটা সংসার জীবনের পরিপূর্ণতা আসে একটা সন্তানের মাধ্যমে। সন্তান হচ্ছে সৃষ্টিকর্তার দেয়া সবচেয়ে বড় উপহার। তাদের হাসি, কান্না, ছোট ছোট দুষ্টুমি আমাদের এই জীবনটাকে যেন আরও বেশি পরিপূর্ণ করে তোলে। সন্তান শুধু রক্তের সম্পর্ক নয়, বরং হৃদয় এক টুকরো অনুভূতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। তো এখানে আমি মাছ বের করে নিয়েছি। আজকে পাঙ্গাস মাছ রান্না করব। তো আমি তো বরাবরই পাঙ্গাস মাছ ভীষণ পছন্দ করি, তবে বাসায় খুব একটা কেউ খেতে চায় না বলে রান্না করা হয় না। আর এখানে সজনেটা আগের দিন হচ্ছে আমার যে কাজের আপা আছেন উনি কিন্তু সুন্দর করে এভাবে বেছে দিয়েছিল। তো সেটা আমি একদম বের করে নিয়েছি। তো সকালের নাস্তার পাশাপাশি আমি দুপুরে রান্নাটাও করে ফেলবো। তো এখানে হচ্ছে আমি পরোটা বানাবো আর হচ্ছে আলু ভাজি করব। তো তার জন্য এই সাইডে আমি আলু ভাজিটাও বসিয়ে দিচ্ছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আমার বাসায় আলু ভাজিটা যদি বেশি করেও বানানো হয় তারপরেও কোনো সমস্যা হয় না, কারণ আলু ভাজি দেখা যায় দুপুরেও খাওয়া হয়, আবার বিকালে যদি থেকে যায় সেটা দিয়ে কিন্তু আমরা মুড়ি দিয়েও মাখিয়ে খাই। এইটা কিন্তু খুব টেস্ট লাগে। তো আপনারা কারা কারা আলু ভাজি দিয়ে মুড়ি দিয়ে মাখা খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। এখানে আমি একটা গামছার ন্যাকড়া বিছিয়ে দিলাম। তো এটা কিন্তু আমি সুন্দর করে ভিজিয়ে নিয়েছি, কারণ রুটি বা পরোটা বানানোর সময় যদি নিচে কিছু দেয়া না হয় তাহলে দেখবেন একদম কিন্তু এটা নড়াচড়া করে। সেটা চপিং বোর্ড হোক কিংবা এখানে যে রুটি বেলার আমরা পিঁড়ি ব্যবহার করি সেটাই হোক না কেন, এভাবে যদি একটা সুন্দর করে আপনি যে কোনো ন্যাকড়া একটু ভিজিয়ে ইউজ করেন তাহলে দেখবেন এটা কিন্তু মুভ করে না। রুটি বানানোর যে পিঁড়ি বা যে চপিং বোর্ড যেটাই আমরা ইউজ করি না কেন, এটা যদি বানানোর সময় মুভ করে তাহলে কিন্তু বানাতে অনেক অসুবিধা হয়। তো এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এইদিকে আলু ভাজিটাও হয়ে গিয়েছে। তো আমি আলু ভাজিটা নামিয়ে নিচ্ছি। যেহেতু অনেক সকাল সকাল নাস্তাটা তৈরি করা হয়, সকালে শুধুমাত্র আমি আর সারিকার বাবাই উঠি। তো সারিকার বাবা তো আবার গিয়ে শুয়ে পড়ে নামাজ পড়ার পরে, তবে আমি কিন্তু সংসারের যে কাজকর্ম সেগুলো কিন্তু শুরু করে দেই। আসলে সংসারের কাজ এত পরিমাণে যে করে কিন্তু শেষ করা যায় না। তো মনে হয় যত দ্রুত কাজগুলো শেষ করতে পারবো একদম ফাস্ট হয়ে যাব। তো দেখা যায় দুপুরের নামাজটা যদি একটু টাইমলি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো একটু আর্লি যদি রান্নাবান্না কিংবা ঘরের কাজ হয়ে যায় তাহলে কিন্তু সব কিছুই টাইমলি করা সম্ভব হয়। তো এখানে আমি এক এক করে পরোটাগুলো বেড়ে নিচ্ছি আর এক এক করে ভেজেও নিচ্ছি। আসলে অনেক দিন পর পরোটা। তো আগে তো আমি প্রত্যেক ভিডিওতে দেখা যেত পরোটার ভিডিওগুলো শেয়ার করতাম। কলা আনা হয়েছিল আর সেটা যখন প্রসেস করা হয়েছিল তখন কিন্তু কলার যে কালো দাগ সেটা এই গামছার ন্যাকড়া দিয়ে মোছা হয়েছিল, তো যার ফলে কালো হয়ে গিয়েছে। তো এভাবে তয়লা বা গামছা ছিঁড়ে যদি এভাবে সুন্দর করে একটু মোছা যায় এটা কিন্তু ক্লিনও হয় ভালো। তো চপিং বোর্ডটা আমি ধুয়ে নিয়েছি আর এদিকে পরোটা এবং আলু ভাজি রেডি। তো এখন কিন্তু বাসায় আম আনা হচ্ছে। তো আম তো আমার ভীষণ পছন্দ, আমি দেখা যায় দুটো ফলই কিন্তু খাই, একটা হচ্ছে কলা, একটা হচ্ছে আম। তো আম খাওয়ার জন্য তো বলতে হয় না, আমি ঘুরে ঘুরেই কিন্তু আম খাই। সবাইকেই দেখতে পাচ্ছি যে আমের আচার তৈরি করছে, তবে আমার এই বছর হয়তো আমের আচার তৈরি করা হবে না। আমের আচার তৈরি করতে আসলে অনেক সময় লাগে, আমি তো আগে বানাতাম অনেকগুলো করে আর সবাইকে দিতামও অবশ্য। তো এখানে হচ্ছে আমি আমগুলো একটু কেটে নিচ্ছি। প্রথমবার যেই দিন আম নিয়ে এসেছিল সেই আমটা খুব একটা টেস্ট ছিল না, তবে পরবর্তীতে যেখান থেকে নিয়ে আসা হচ্ছে আমগুলো এতটাই মিষ্টি আর এতটাই টেস্ট আসলে। তো খেয়ে যদি টেস্ট না পাওয়া যায় তাহলে ওই জিনিস কিন্তু আনলে দেখা যায় মন মেজাজ খুব খারাপ হয়ে যায়। তো এই আমগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট, খেয়েও কিন্তু ভালো লাগছে। তো এইদিকে আমি আমটা রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে আমি একটু বাদাম কিশমিশও নিয়ে নিব। তো দেখা যায় বাদাম কিশমিশ তো আমার বাসায় সব সময় থাকে, কিন্তু আমাদের খুব একটা খাওয়া হয় না। তো আজকে ভাবলাম নাস্তায় দিয়ে দিই, তাহলে একটু আমারও খাওয়া হবে, সারিকার বাবারও খাওয়া হবে। আর এদিকে হচ্ছে একটু টক দই এবং শসা সুন্দর করে মিক্স করে নিব। তো শসা আমার বাসায় সব সময় থাকে, কিছু থাক বা না থাক, শসা এবং লেবু কিন্তু সব সময় থাকে। সারিকার বাবা শসা খেতে ভীষণ পছন্দ করে আর তার সাথে সাথে এখন ইজান। তো বাবা ছেলে একরকম হয়েছে। তো শসাটা আমি একদম সুন্দর করে কেটে নিয়েছি, যদিও খুব বেশি চিকন করতে পারি না, এইভাবেই পারি।
আমি এখানে টক দইয়ের মধ্যে লবণ দিয়েছিলাম, সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এরপরে হচ্ছে এখানে শসা দিয়ে দিয়েছি। এখন একটু সুন্দর করে মিক্স করে নেব। তো এই ছিল সকালের নাস্তা। তো সকালের নাস্তাটা যখন দেয়া হয় টেবিলে, তখন মনে হয় একটা হাফ ছেড়ে বাঁচি যে একদম সকালের একটা পর্ব শেষ হলো। এখন আমি যেটা করি যে সকালের নাস্তাটা খাওয়ার পরেই কিন্তু বাসার যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করে নিই। তো যেহেতু সারিকাও ঘুমিয়ে থাকে, এদিকে ইজানও ঘুমিয়ে থাকে, ওরা উঠে তারপরে দেখা যায় ওই 2টা বেডরুম আমার ক্লিন করা হয়, তাছাড়া হয় না। আর বাদবাকি যে এই পাশে রুমগুলো আছে এগুলোই আমার ক্লিন করা হয়। গত ভিডিওতে একজন আপু বলেছিলেন এটা আমার ভাড়া বাসা না নিজের বাসা। তো আপু, এটা আমার ভাড়া বাসা, আমি এখনও নিজের বাসায় থাকি না। এইদিকে আমি যখন ঘরে কাজগুলো করছিলাম সেই সাথে সাথে হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্নাও করে নিয়েছি। তো এখানে আমি সজনে ডাঁটা এবং আলু দিয়ে সুন্দরভাবে মাখো মাখো করে রান্না করেছি। আর এদিকে হচ্ছে পাঙ্গাস মাছটাও রান্না করা হয়ে গিয়েছে। সারিকা তো একদমই পাঙ্গাস মাছ খেতে চায় না, ইঝানও খেতে চায় না, কারণ তেল অনেক বেশি। তো আমি কিন্তু দেখা যায় একদম শক্ত যে জায়গাগুলো, এই পাশের যে পিসগুলো, আমি এগুলো খাই। আর ওগুলো কিন্তু আমারও খেতে ভালো লাগে না, কারণ মাছের তেল আমার খুব একটা পছন্দ না। এখন এমন একটা অবস্থায় ইঝান একদমই মাছ খেতে চায় না, তো ওর জন্য আমার প্রত্যেক দিন ডিম করা লাগে। ও ডিম পেলেই খুব খুশি হয়ে যায়। আর এই যে এখন খেলনা নিয়ে বই নিয়ে এভাবে সাজিয়ে রাখে, ওইভাবে একটা পার্টিশন দেয়, বলে আম্মু এদিক দিয়ে ভূত আসবে না। তো আসলে কীভাবে কি বুঝে খেলে এভাবে আমি জানি না। দেখা যায় বেডের উপরেও যখন খেলে, চারিদিক দিয়ে পুরোটা একদম এভাবে খেলনা দিয়ে বই দিয়ে ঘিরে দেয়, আর বলে যে আম্মু দেখো আমাকে ভূত এসে ধরবে না। তো আসলে বাচ্চাদের এক এক সময় এক এক রকম খেলনাগুলো সারাদিনে যে আমার কতবার গোছানো হয় তার আসলে কোনো হিসেবই নেই। একবার এই রুমে, আর একবার ওই রুমে, আর একবার ওই রুমে। দেখা যায় সোফার ফোমগুলো টেনে টেনে নিচে নামিয়ে ফেলে। তো বাসায় একটা সোফা কেনার খুব ইচ্ছে, কিন্তু শুধুমাত্র বাচ্চারা ছোট বলে একদম চুপচাপ আছি যে ওরা যখন বড় হবে আরও একটু, তখন হচ্ছে একটা সোফা নিয়ে ফেলবো। দেখা যায় প্রত্যেক দিন কোনো না কোনোভাবে সোফায় পানি ফেলে দেয় যান। তো আসলে ভেতরের যে কী অবস্থা ফোমগুলো। তো বাইরে দেখছিলাম যে একটু মেঘলা মেঘলা অবস্থায়, এখন কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে মেঘ উঠে থাকছে। আর এর ফলে দেখা যাচ্ছে গরমটা আমার কাছে মনে হচ্ছে যে আরও বেশি লাগছে। তো অয়েল জারে অয়েলটা শেষ হয়ে গিয়েছে, তো এখন আমি হচ্ছে অয়েল জারটা রিফিল করে নেব। আর সেই সাথে আমার যে কিচেনটা সেটাও আজকে আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। আমার কিচেনে কিন্তু কোনো ক্যাবিনেট নেই, নর্মালি যেরকম কিচেনটা হয় ঠিক সেরকমই একদম খোলামেলা একটা কিচেন। তবে আমার কিচেনটা কিন্তু অনেক বড়, আমার কাছে বেশ ভালো লাগে যেহেতু খোলামেলা। আমি যখন আমার সংসার জীবনের প্রথম বাসায় উঠেছিলাম সেই কিচেনটা অনেক ছোট ছিল। তো সেই কিচেনে কাজ করে কিন্তু একদমই মজা পেতাম না। দেখা যেত দুজন ঢুকলেই একদম কিন্তু একটা ঠাসাঠাসি অবস্থা হয়ে যেত। তবে এখন যে কিচেনটা, এখানে কিন্তু 4-5 জন ঢুকলেও কোনো সমস্যা হয় না। তো এইদিকে হচ্ছে আমি এখন একটু বাদাম ভেজে নেব ঘি দিয়ে, কারণ আজকে হচ্ছে মুড়ি ভাজবো। তো এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কিন্তু এই মুড়ি ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো অনেক দিন করা হয়নি, তো ভাবলাম যে আজকে করে ফেলি, মাঝে মাঝে খাওয়া হবে। মাঝে মাঝে আসলে দেখা যায় নাস্তা বানাতে একদমই ইচ্ছে করে না। তো বাসায় রেডিমেড জাতীয় যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু চটজলদি খেয়ে নেওয়া যায় আর খেতেও ভালো লাগে। আমি এখানে সরিষার তেল দিয়েছি, এরপরে হচ্ছে সুন্দর করে রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা যদি দেশি রসুন হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়। এরপরে বেশ পরিমাণে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটা শুকনো মরিচ মাছ বরাবর এভাবে ভেঙে দিয়েছি। এখন যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেই বাদামটাও দিয়ে দিলাম, আর সেই সাথে পর্যাপ্ত পরিমাণে মুড়িটাও দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 5 থেকে 6 মিনিটের জন্য সব কিছু খুব সুন্দর করে ভেজে নেব। আমার গত ভিডিওতে আমার 20K সাবস্ক্রাইবারের জন্য আপনারা সবাই আমাকে অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ আমাকে ফোন দিয়েও জানিয়েছেন, আবার SMS-এও জানিয়েছেন। তো আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আপনারা সবাই আমার প্রার্থনায় থাকবেন, আমাকে এবং আমার পরিবারকেও আপনাদের প্রার্থনায় রাখবেন। এখানে হচ্ছে সারিকার বাবা আম নিয়ে এসেছিলো আর লিচু নিয়ে এসেছিলো। তো আমটা তো আমি ঘন ঘন খাই, আর এদিকে কাজ করতে করতে আমার হাত অনেকখানি কেটে গিয়েছিল, একদম অনেকখানি, মনে হচ্ছিল একদম হা হয়ে তাকিয়ে আছে। তা আসলে হাত কেটে গেলেও কিন্তু কাজ বন্ধ থাকে না, কাজ তো আমাদের মেয়েদেরকে করেই যেতে হয়। তো এখানে আমগুলো আমি গুছিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে লিচুটাও গুছিয়ে নিচ্ছি। লিচু এই নিয়ে হয়তো বা 5-6 বার আনা হয়েছে বাসায়, কিন্তু আমার একবারও মুখে দেওয়া হয়নি। আসলে লিচুটা আমি খুব একটা খাই না, এটা কিন্তু আমি গত বছরও বলেছিলাম
আমার কিছু কিছু আপু বলেছিল যে এই প্রথম শুনলাম কেউ লিচু খায় না। তো আমি মাত্র 2 টো ফলই খাই। তো এখানে ইজান কিন্তু ভীষণ লিচু খাচ্ছে। তো ও কিন্তু লিচু বলে না, একটু পরপর এসে বলে আম্মু লুচু দাও। তো ওর এইটা শোনার জন্যই আমরা মাঝে মাঝে কিন্তু ওকে দেই না ইচ্ছা করে যে ও আরও বলুক। তো সত্যি খুব ভালো লাগে বাচ্চাদের যে ছোট ছোট কথাগুলো। এইদিকে যে মুড়ি ভাজাটা করে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো এটা এখন আমি সুন্দর করে জারে ভরে রেখে দিলাম। তো এই জারটা কিন্তু এই বাড়ি ফার্স্ট টাইম কিন্তু এভাবে ভর্তি করে রাখা হলো, এর আগে আমি কিছুই রাখিনি। তো আমার কিচেনটা এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার কিচেনের এই পাশে একটা কাউন্টার টপ আছে, এখানে আমি মূলত তেমন কোনো কিছুই রাখি না, আগে অনেক কিছু রাখতাম। তো এই জায়গায় এত বেশি তেল চিটচিটে হয় যে আজকে যদি কোনো কিছু ক্লিন করে রাখা হয় কাল হতে হতেই দেখবেন এত পরিমাণে তেল চিটচিটে যেটা বলার বাইরে। তো প্রথম কিন্তু এভাবেই রাখতাম, তবে কয়েক মাস ধরে আমি এখানে আর কোনো কিছু রাখি না। তো এখানে আমি আপাতত এই যে বেলুন পিঁড়ি রেখেছি, যদিও পিঁড়িটা আমার ইউজ হয় না, এভাবে রেখে দিয়েছি। আর এখানে রাইস কুকার একটা নষ্ট ডিশ আছে, সেটা আমি মাংস যখন ভেজানোর কাজে ব্যবহার করি মাঝে মাঝে যখন গেস্ট আসে আর কি। আর এক্সট্রা যে অয়েলের যে বোতলগুলো, আর এখানে 2-3টা পাতিলও আমি রাখি। আর এই যে কোনো কিছু থেতো করার জন্য যে বাটনাটা সেটাও কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। আর এই পাশে একদম এই বরাবর এই পাশে হচ্ছে আপনার উপরে একটা কাউন্টার টপ আছে ছোট সাইজের, কিন্তু অনেক কিছু কিন্তু ধরে, দেখেন সামনে আরও স্পেস আছে। এখানে মূলত আমি চালের আটা, ময়দার আটা, এমনি নর্মালি যে প্যাকেটের আটা, মশলা এক্সট্রা যেগুলো থাকে কিংবা বেসন, এরপরে হচ্ছে আমি এখানে ছোলা রাখি, চিনি রাখি, আচার থাকে। তো এই সব জিনিসগুলো কিন্তু মূলত এখানে আমি রেখে থাকি। তো এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ছোট একটা জায়গা কিন্তু দেখতে কিন্তু অনেক কিউট। একদম এই বরাবর নিচে কিন্তু সুন্দর একটা পোর্শন আছে, তো এই পোর্শনটাতেই মূলত আমার থালা বাসন রাখার যে র্যাকটা সেটা আমি রেখেছি। তো উপরটা যেটা পোর্শনটা উপরে আমি সবসময় মগ কাপ এগুলো রাখি যেগুলো এক্সট্রা থাকে চা খাওয়ার জন্য কিংবা বাচ্চাদের দুধ খাওয়ার জন্য, পরেরটাতে প্লেট রাখি এবং বাটি এবং সেই সাথে হচ্ছে পাতিলগুলো যেভাবে দেখছেন এভাবেই আমি সবসময় রাখি। ধোয়ার পরে প্রথমে আমি একটা বাস্কেটে রাখি, যখন পানিগুলো ঝরে যায় তখন আমি এভাবে রেখে দিই। আর এই পাশে তো আমার টি কর্নার যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, আর এই পাশে হচ্ছে আমার চপিং বোর্ডগুলোও রেখেছি আর কাঠের ট্রেগুলো, আর এই সাথে হচ্ছে এই পাশে কিন্তু অয়েল জার এবং মশলার জারগুলো। আর এই টেবিলটাতে আমি মূলত দেখা যায় বাস্কেটগুলোতে আলু, পেঁয়াজ, রসুন এগুলোই রেখে থাকি। আর এদিকে তো আমার চুলা আছে। আর এই যে নতুন করে আমি পর্দাটা অ্যাড করেছি, তবে পর্দাটা হয়তো বা কন্টিনিউ এখানে রাখবো না। তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমি এভাবে একদম সাদার উপরে কালো বল প্রিন্টের যে কাপড়টা সেটা দিয়ে এখানে একটা পর্দা লাগাবো, মাঝে মাঝে থাকবে। আর সব সময় তো রাখলে দেখা যাবে সাদা জিনিস ময়লা হয়ে যাবে। তো কিচেন যখন ক্লিন করে চলে যাবে তখন মাঝে মাঝে লাগিয়ে রাখবো, দেখতে ভালোও লাগবে। একদম যে নিচের অংশটা আছে যেটা আমি পর্দা দিয়ে ঢেকে রেখেছি সেখানে আমি লোহার কড়াইগুলো রাখি, সেই সাথে এক্সট্রা একটা বালতি রাখি যেখানে আমি পানি রাখি ধরে, কারণ বলা যায় না অনেক সময় কারেন্ট কিন্তু চলে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আমি এক বালতি পানি, যেগুলো ঢাকনাযুক্ত বালতি, সেগুলোতে ভরে রাখি। আর এই সাইডটাতে আছে আমার চালের ড্রাম, তার উপরে একটা ঝুড়ি আছে, সেখানে আমি এক্সট্রা পলি এবং হচ্ছে বাজারে ব্যাগ রাখি। আর এইটা যেভাবে দেখছেন এইভাবেই থাকে সব সময়। তো চাইলে আমি ভিডিওর জন্য এই জিনিসটা ক্লিন করতে পারতাম, কিন্তু আমার হাতের কাছে যেগুলো না থাকলেই না সেগুলো জিনিস কিন্তু আমি এখানে রাখি। কয়েক ধরনের সস আছে, মেয়োনিজ আছে, যেগুলো টিফিনের জন্য হোক কিংবা বিভিন্ন নাস্তার জন্য একদম কিন্তু চটজলদি আর কি লাগে। তো ফ্রিজে এজন্য রেখে ঠান্ডা করি না। আর জগ এবং যে বোতলগুলো সেগুলোও কিন্তু আমার লাগে। তো চালের ড্রামের এই পাশে আমি 2টো বটি রেখেছি, কারণ ইজান যেহেতু অনেক ছোট, তো ও যেন না ধরে। তো আল্লাহর রহমতে অবশ্য কখনো এগুলোতে ধরেও না, হাত দেয় না। আর এই সাইডটা তো আপনারা দেখেছেন আমি কিভাবে সাজিয়েছি গাছ দিয়ে। আর সেই সাথে হচ্ছে এখানে আমার অর্গানাইজারটা। তো অর্গানাইজারের দাম জানতে চেয়েছিল অনেক আপু, তো অর্গানাইজারের দাম হচ্ছে 1150 টাকা নিয়েছিল। আমি যেহেতু 2টো নিয়েছিলাম এই জন্য আমাকে 1100 টাকা করেই সম্ভবত দিয়েছিল। তো এই হচ্ছে আমার পুরো কিচেনটা, আজকে পুরো কিচেনটা আপনাদেরকে দেখালাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহামরি তেমন কোনো ডেকোরেশন করা আমার কিচেন তা না, খুব সিম্পল, একদম খোলামেলা একটা কিচেন। আমি আমার মতো করে সুন্দর করে ডেকোরেশন করে রাখি। তো সবাই আসলে চায় যে আমার কিচেনটা মনের মতো করে সাজাই। তো আজকে ছিল সারিকার বার্থডে, আজকের দিনেই কিন্তু আমি প্রথম মা হওয়ার স্বাদ গ্রহণ করেছিলাম। প্রত্যেকটা ফ্যামিলিতে হয়তো কোনো না কোনো ইচ্ছা থাকে, তো আমাদেরও কিন্তু কিছু ইচ্ছা ছিল।
তো সারিকা এখানে একটা লকেট পরেছিল, তো এটা কিন্তু আমি টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপুর কাছ থেকে নিয়েছিলাম, একটা ঘড়ি এবং সেই সাথে হচ্ছে এই পুরো সেটটা। তো সারিকার কিন্তু ভীষণ পছন্দ এটা। তো ইছানকে কোনোভাবেই বলা যাচ্ছিল না যে সারিকার বার্থডে, ও বারবার কান্নাকাটি করছিল, সব কিছু ছুঁড়ে ফেলছিল, বলতে হচ্ছিল বারবার যে ওর বার্থডে। তো সকালে পরে রাজি হয়েছে, বলে আমারও বার্থডে, আপিরও বার্থডে। তো তখন আমরা খুব হাসছিলাম, তো খুব এনজয় করেছে দুই বাচ্চা। তো সত্যি এই ধরনের মুহূর্তগুলো ক্যাপচার করে রাখার মতো। তো আমি এবং আমার মায়ের ভীষণ ইচ্ছা ছিল যেন আমার প্রথম বাচ্চাটা মেয়ে হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। তো সবাই আমার বাচ্চা দুটার জন্য এবং আমাদের জন্য দোয়া রাখবেন। তো রাতে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, তেমন কিছু বাসায় অ্যারেঞ্জ করিনি। তো এই যে ইছান কিন্তু ভীষণ খুশি বাইরে যেতে পাবে এই জন্য। তো ওকে নিয়ে সচরাচর দেখা যায় খুব একটা বের হই না, ও খুব বিরক্ত করে বাইরে গেলে। তো এই তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।